স্বাগত দর্শক, দেশের শেয়ার বাজার নিয়ে নাগরিক টেলিভিশনের বিশেষ আয়োজন শেয়ার টকে আপনাদের সঙ্গে আছি আমি সানি আহমেদ। শুরুতে এক নজরে জানিয়ে দেব কেমন গেল ঢাকা এবং চট্টগ্রামের স্টক এক্সচেঞ্জের সাপ্তাহিক পুঁজিবাজার। ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহে সূচক 32.61 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5166.53 পয়েন্ট। লেনদেন 173 কোটি টাকা বেড়ে সর্বমোট টার্নওভার হয়েছে 2063 কোটি টাকা। এছাড়া বাজার মূলধন বেড়েছে 3647 কোটি টাকা। এদিকে সপ্তাহ জুড়ে 396 প্রতিষ্ঠানের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে 201টির, কমেছে 150টির এবং অপরিবর্তিত রয়েছে 46টির দর। ঢাকা স্টক এক্সচেঞ্জের পর এবার চলে যাব চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। সিএসসি সূচক CASPI 97 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 14,449 পয়েন্ট। সপ্তাহ জুড়ে লেনদেন হয়েছে 21,52 লাখ টাকা। এছাড়া 300 প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে 162টির, কমেছে 113টির এবং অপরিবর্তিত রয়েছে 25টির দর। দর্শক, এক নজরে সাপ্তাহিক শেয়ার বাজারের অবস্থা জানার পর মার্কেটের গভীর বিশ্লেষণ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আইডিএলসি সিকিউরিটিজ হাউসের রিসার্চ টিমের পক্ষে মোহাম্মদ তাসনিম। গত সপ্তাহ শেষে এই সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স প্রায় 33 পয়েন্ট বেড়ে 5167 পয়েন্টে শেষ হয়েছে, যা গত সপ্তাহের তুলনায় প্রায় 0.64% বেশি। এই সপ্তাহে সবচেয়ে বেশি পজিটিভলি ইম্প্যাক্ট পড়েছে ইন্ডেক্সে ফার্মা এন্ড কেমিক্যাল, ব্যাংক, টেক্সটাইল, আইটি এবং সিমেন্ট সেক্টর। অপরদিকে সবচেয়ে বেশি নেগেটিভ ইম্প্যাক্ট পেয়েছে ফুয়েল অ্যান্ড পাওয়ার, লাইফ ইন্স্যুরেন্স, ফুড এবং এনবিএফআই। আমরা যদি আরো ডিটেলসে দেখি তাহলে আমাদের এই সপ্তাহে ইন্ডেক্সে সবচেয়ে বড় ইম্প্যাক্ট ফেলেছে ব্র্যাক, কোহিনুর, স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মা, এডিএনটেল এবং সেই সাথে রয়েছে বিএসআরএম লিমিটেড, বেস্ট হোল্ডিংস এবং গ্রামীণ ফোন। এই সপ্তাহে অ্যাভারেজ ডেইলি টার্নওভার প্রায় 34.6 কোটি টাকা বেড়ে 412.7 কোটি টাকা এসে দাঁড়িয়েছে, যা গত সপ্তাহের তুলনায় 9.2% বেশি। অপরদিকে এই সপ্তাহে প্রাইস টু আর্নিং রেশিও 10.2 টাইমস এসে দাঁড়িয়েছে। এই সপ্তাহে সবচেয়ে বেশি মূল্যমান পরিবর্তনের ক্ষেত্রে আইটি সেক্টর, টেক্সটাইল সেক্টর, সিরামিক সেক্টর, ট্রাভেল অ্যান্ড লেজার এবং সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টর সবচেয়ে এগিয়ে রয়েছে। আবার অপরদিকে লেনদেনের হিসাবে আমরা যদি দেখি তাহলে ফার্মা অ্যান্ড কেমিক্যাল, টেক্সটাইল, ইঞ্জিনিয়ারিং, ব্যাংক এবং আইটি সেক্টর সবচেয়ে এগিয়ে রয়েছে। আমরা যদি আরো ডিটেলসে দেখি তাহলে আমরা দেখতে পাই যে আসলে অ্যাভারেজ ডেইলি টার্নওভারের দিক থেকে এডিএনটেল, ওরায়ন ইনফিউশন, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাব এবং মিডল্যান্ড ব্যাংক সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। এই সপ্তাহে মূল্যমান পরিবর্তনে সবচেয়ে বেশি লাভবান হয়েছে কেপিপিএল, অলটেক্স, সোনারগাঁও, কোহিনুর, মন্নু সিরামিক। অপরদিকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পাওয়ার গ্রিড, এওএল, রেনউইক, ওইম্যাক্স এবং এশিয়াটিক ল্যাব। সো আমরা যদি শেয়ার বাজার থেকে বেরিয়ে আমাদের সামরিক অর্থনীতির দিকে তাকাই তাহলে কিছু পজিটিভ নিউজ আমরা অবশ্যই দেখতে পাই। আমরা প্রায় $1.2 বিলিয়ন জানুয়ারি মাসের প্রথম 18 দিনেই আমরা অ্যাকোয়ার করতে পেরেছি এবং সেই সাথে চায়না থেকে আমরা একটা এগ্রিমেন্ট পেয়েছি যে আমাদের লোন রিপেমেন্টের পিরিয়ডটা 10 বছর বাড়ানো হবে এবং লোনের রেটটা 2 থেকে 3% থেকে কমিয়ে 1% নিয়ে আসা হবে। সেই সাথে আমরা এও দেখেছি যে 2024 সালে আমরা আসলে আরএমজি এক্সপোর্ট করেছি প্রায় 38.48 বিলিয়ন এবং ইউরোপিয়ান ইউনিয়নে আমরা জানুয়ারি থেকে নভেম্বর পিরিয়ডে প্রায় 3%-এর মতো বেশি এক্সপোর্ট করতে পেরেছি গার্মেন্টস গত বছরের তুলনায়। সেই সাথে আমরা গত সপ্তাহে এও দেখতে পেরেছি যে গভর্নমেন্ট সিকিউরিটিজের শর্ট টার্ম ট্রেজারি বিল 22 পয়েন্টস থেকে 30 পয়েন্টসের মতো কমে এসেছে এবং লং টার্ম ট্রেজারি বন্ডটা 14 পয়েন্টস থেকে 33 পয়েন্টসের মতো কমে এসেছে। আমরা যদি ইকোনমির অন্য একটা চিত্রের দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাই যে আসলে ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমাদের ইকোনমিক গ্রোথ প্রজেকশন 4.1%ই রাখা হয়েছে এবং তাদের এই ইকোনমিক গ্রোথ প্রজেকশন না বাড়ানোর একটি কারণ হিসেবে তারা বলছে সাবস্টিটিউট ইনভেস্টমেন্ট এবং পলিটিক্যাল আনসার্টেনিটি রয়েছে আমাদের ইকোনমি। সেই সাথে আমরা এটাও দেখেছি যে এনবিআর এর রেভিনিউ প্রায় জুলাই থেকে ডিসেম্বর 2024 পিরিয়ডে 25%-এর মতো কমে এসেছে গত বছরের তুলনায় এবং আমরা এও জানতে পেরেছি যে আইএমএফ এর চতুর্থ কিস্তির লোনটা ফেব্রুয়ারি মাসে না এসে মার্চ মাসে আসবে। এই ছিল আমাদের সামগ্রিক শেয়ার বাজার এবং অর্থনীতি নিয়ে এই সপ্তাহের প্রতিবেদন। দর্শক, চলতি 2025 সাল নিয়ে শেয়ার বাজারে তৈরি হয়েছে নানা সম্ভাবনা। গেল সরকারের ক্ষত দূর করে কেমন যেতে পারে চলতি বছর, সে বিষয়ে জানবো ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জনাব সাইফুল ইসলামের কাছে। দীর্ঘদিন পরে আমরা আশা করছি যে একটা ইলেকশন আমরা পাবো এবং সবাই আশা করছে যে আপনার লোকালি অ্যান্ড ইন্টারন্যাশনালি দ্যাট উইল হ্যাভ এ ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন।
সেটার একটা উদ্দীপনা অবশ্যই থাকবে। যে কোনো দেশে আপনি ইলেকশনের আগে এবং ইলেকশনের পরবর্তী সময়ে মার্কেট একটা ভালো অবস্থায় যায়। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা সবাই জানি যে আমাদের এখানে চরম রক্তক্ষরণ হয়েছে ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর ফর দ্য লাস্ট মেনি ইয়ার্স। সেই রক্তক্ষরণটা আমরা আশা করছি যে বন্ধ হয়েছে। এই বছরের থার্ড ফোর্থ কোয়ার্টারে আমরা আশা করি যে আমরা ম্যাক্রো সিচুয়েশনে অনেক ইমপ্রুভমেন্ট দেখবো। ইনফ্লেশন আশা করা যাচ্ছে যে কন্টেইন করতে পারবে, সিঙ্গেল ডিজিটাল হয়তো বা চলে আসবে। তাছাড়া ইন্টারেস্ট রেটও আশা করা যাচ্ছে সেকেন্ড কোয়ার্টার বা থার্ড কোয়ার্টার থেকে ডাউন ট্রেন্ডে যাবে। তো আমরা যদি ওভারঅল ম্যাক্রো ইন্ডিকেটরগুলি দেখি তাহলে আশা করা যাচ্ছে যে থার্ড কোয়ার্টার অনওয়ার্ডস আমাদের মার্কেটের পজিটিভ মুভমেন্ট আমরা আশা করি দেখতে পারবো। বাট তার আমাদের ইনভেস্টেবল স্টকের যে বাস্কেটটা সেটা খুবই পুয়ার, সেটাকে আমাদেরকে এনরিচ করতে হবে। সেটা এখন যে পরিমাণ আমরা ধরেন ইনভেস্টেবল সিকিউরিটিস যেটা আছে সেটা অন্তত দ্বিগুণ পরিমাণ করতে হবে আগামী 2 বছরের মধ্যে। এই পরিমাণ একটা টার্গেট আমাদের থাকা উচিত। শেয়ার বাজারকে সাপোর্ট দেওয়ার জন্য সেন্ট্রাল কাউন্টার পার্টি বা সিসিপি নানা চড়াই উতরাই পেরিয়ে গঠিত হলেও এখনো দেখা যাচ্ছে না তার বাস্তবায়ন। পার্শ্ববর্তী দেশ পাকিস্তান ও ভারতে শেয়ার বাজারের দরপতন রোধে দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে সিসিপি, কিন্তু গুরুত্বপূর্ণ এই বিষয়টি আমাদের দেশে রাখা হচ্ছে আড়ালে। এ বিষয়ে বিস্তারিত জানবো এনএলআই সিকিউরিটিজ হাউস লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার জনাব মোহাম্মদ শাহেদ ইমরানের কাছে। সিসিপিএল বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের জন্য সাপোর্ট দেওয়ার জন্য দরকার। আমরা যেটা দেখেছি 96 বা 2010-এ মার্কেটের যে সাইজ ছিল সেই সাইজে আমরা বিভিন্ন ফিনান্সিয়াল ইনস্টিটিউট থেকে সাপোর্ট দিয়ে মার্কেটকে একটা পর্যায়ে রাখা গেছে। কিন্তু এখন মার্কেটের ক্যাপিটালাইজেশনের যে সাইজ, এই সাইজ আসলে বাংলাদেশের ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউটের সাপোর্ট দিয়ে এটাকে রক্ষা করা যাবে না, এটাকে ঠিক স্থির রাখা যাবে না। অবশ্য ক্যাপিটাল মার্কেট স্থির না, ক্যাপিটাল মার্কেট বাড়বে কমবে, কিন্তু নিয়মিত যেটা সেটা করে রাখা যাবে না। এইটার জন্য সিসিপিটার খুব দরকার, সাপোর্টের জন্য, মোরাল সাপোর্ট। আনফর্চুনেট আমরা পাকিস্তানে 2001 সালে সিসিপি চালু হয়েছে, আর ইন্ডিয়াতে 1-এর অধিক সিসিপি, আমার জানার মতে 6 বা 7টা সিসিপি কাজ করছে, যার ফলে হচ্ছে কি ওদের মার্কেটে একটা সাপোর্ট দেওয়া যাচ্ছে। যে ধরনের বড় স্টকগুলোকে, আমাদের দেশেও আইন আছে, আপনার মার্কেট মেকার রুল আছে। মার্কেট মেকার রুল আমরা কার্যক্রম চালু করতে পারছি না, এক সিসিবিএল শুধু কাজ করছে না বলে। মার্কেট মেকার যদি চালু থাকে তাহলে হবে কি, বড় ধরনের যে স্টকগুলোকে আছে এগুলো মার্কেট মেকার সাপোর্ট যখন দিবে তখন বড় স্টকগুলো পড়বে না, এবং বড় স্টকগুলো যদি না পড়ে তাহলে এগুলো মার্কেটে কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট ফেলবে। দীর্ঘদিন ধরেই দেশের শেয়ার বাজার ইকুইটি মার্কেটের ওপর নির্ভর হয়ে আছে, যে কারণে লেনদেনও পড়ে থাকে এক জায়গায়, সেখান থেকে বের হতে প্রয়োজন ভিন্ন পণ্য। ঢাকা স্টক এক্সচেঞ্জের বয়স প্রায় 70 বছর। এই 70 বছর ধরে আমরা একটা আইটেম দিয়ে ব্যবসা করছি, সেটা হচ্ছে ইকুইটি মার্কেট। ইকুইটি মার্কেটের বাইরে আমরা যেতে পারছি না। আমাদের আরও কিছু আইটেম আছে, আপনার স্মল ক্যাপ এসছে বা বন্ড এসছে, গভর্নমেন্ট বন্ড এসছে, ট্রেজারি বন্ড এসছে। আনফর্চুনেট এগুলো কোনোটাই কিন্তু খুব একটা মানুষ গ্রহণ করেনি, এবং ট্রেজারি বন্ড যেটা সেটা এখনও বাংলাদেশ ব্যাংক থেকে কেনা হলেও সেকেন্ডারি মার্কেটে আমরা ওভাবে ট্রেড করতে পারছি না। সুতরাং এগুলোকে আরও ওপেন করতে হবে। একই সঙ্গে মার্কেটকে যদি আপনার আরও ভাইব্রেশন আনতে হয়, মার্কেটে যদি টার্ন ওভার বাড়াতে হয়, তাহলে ডেরিভেটিভস চালু করার অবশ্যই দরকার। ডেরিভেটিভস আপনি আমাদের পাশের দেশগুলোতে যদি দেখেন, তাদের যে মার্কেট টোটাল যে ট্রেডের মোর দ্যান 50%, কোথাও কোথাও 70-80% পর্যন্ত হচ্ছে ডেরিভেটিভস ট্রেড, বাকি 25 বা 30% হচ্ছে ইকুইটি ট্রেড। সুতরাং ডেরিভেটিভস ট্রেড করলে একটা বাড়তি ইনকাম আসবে। আমাদের স্টক এক্সচেঞ্জ দেখেন এখন যে 400-500 কোটি টাকার ট্রেড, এটা দিয়ে কিন্তু স্টক এক্সচেঞ্জ সাস্টেন করবে না। ঢাকা স্টক এক্সচেঞ্জের মিনিমাম সাস্টেন করতে গেলেও 800 কোটি টাকা ট্রেড দরকার। সুতরাং আমাদেরকে বিভিন্ন নতুন প্রোডাক্ট এনে ট্রেডকে বাড়াতে হবে। শেয়ার বাজারে যখনই বড় দরপতন হয় তখনই একটি অভিযোগ থাকে আইসিবির ওপর। আইসিবি শেয়ার বিক্রি করে মার্কেটকে ফেলে দেয়, সে অভিযোগ নতুন নয়। আসলে বাস্তবে কি করে আইসিবি, সে বিষয়ে জানবো প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবুল হোসেনের কাছে। আইসিবি কখনোই মার্কেট খারাপ হোক বা খারাপ দিকে যাক এটা কখনোই চায় না। আইসিবি সবসময় দেখবেন মার্কেটকে সাপোর্ট দেওয়ার জন্য যত ধরনের ব্যবস্থা আছে, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী থেকে আরম্ভ করে ইনস্টিটিউশন, সবার স্বার্থই কিন্তু আইসিবি দেখে থাকে।
এই কারণে দেখবেন আইসিবি তার প্রায় 13,500 কোটি টাকা লোন করে এই মার্কেটের সাপোর্ট দিয়েছে। বিশেষ করে আগে দেখবেন আইসিবির অতিরিক্ত টাকাটা আমরা সবসময় প্রাইভেট ব্যাংকে আমরা ডিপোজিট করে রাখতাম, কিন্তু পরবর্তীতে দেখেন প্রাইভেট ব্যাংক থেকে প্রায় 3,500 কোটি টাকা এনে আমরা মার্কেট সাপোর্ট দিয়েছি এবং 2,000 কোটি টাকা বন্ড ইস্যু করে কিন্তু আমরা মার্কেট সাপোর্ট দিয়েছি। শুধু এই মার্কেট সাপোর্টের কারণেই কিন্তু এই লোনগুলো করা হয়েছে। কিন্তু আইসিবির প্রতি যে এটা নেগেটিভ একটা নিউজ আছে যে আইসিবি শেয়ার বিক্রি করে মার্কেটটা ফেলে দিছে, এটা আসলে সঠিক না। ইন্ডিভিজুয়াল ইনভেস্টররা হয়েছে বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটের প্রাণ, তাদের স্বার্থটা আমাদের প্রথমেই দেখতে হবে এবং ওনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে, আপনারা যখন ইনভেস্টমেন্ট করবেন, ইনভেস্টমেন্ট করবার আগে বিশেষ করে কোথায় ইনভেস্টমেন্ট করছেন সেটা আমাকে জানতে হবে, তার ফান্ডামেন্টাল বিষয়টা জানতে হবে, তার এবং ক্ষুদ্র বিনিয়োগকারীদের প্রতি যেটা আমি বলবো যে টেকনিক্যাল অ্যানালাইসিস আপনারা না জানতে পারেন, কিন্তু ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা অবশ্যই আপনাদের জানা উচিত এবং এটা করা উচিত। আমার একটা কোম্পানির ম্যানেজমেন্টে কে আছে, তারপর তার পি রেশিও কত, তার ইপিএস কত, তারপর অন্য আরও কিছু ডিভিডেন্ড কত হচ্ছে, এই জিনিসগুলো যদি আমি না জানি এবং প্রতিটা কোম্পানির যে ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলো আছে, ফিনান্সিয়াল স্টেটমেন্ট যদি আমি অ্যানালাইসিস করতে পারি, তাহলে আমি মনে করি যে আমাদের যে ক্ষুদ্র বিনিয়োগকারী আছে তারা কোনো ক্ষতিগ্রস্ত হবে না। বিনিয়োগ বৃদ্ধির জন্যই মূলত সকলে বিনিয়োগ করে, তাই আপনার বিনিয়োগ বাড়বে নাকি কমবে সেটি বোঝার জন্য কোম্পানির রিটার্ন অন ইকুইটির তথ্য জানা খুবই প্রয়োজন। কোম্পানির ব্যবসায়িক হেলথ কেমন, কতটুকু দক্ষতার সঙ্গে কোম্পানি করছে ব্যবসা পরিচালনা, সেটি জানার জন্যই ব্যবহৃত হয় মূলত রিটার্ন অন ইকুইটি। ধরুন দুই বন্ধু 1,000 টাকা করে মোট 2,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে, সারা বছর ব্যবসা করে তাদের লাভ হয়েছে 400 টাকা। তাহলে বছর শেষে তাদের রিটার্ন বের করতে হলে এই 400 টাকাকে 2,000 টাকা দিয়ে ভাগ করতে হবে, এতে বের হবে 20%। এই রিটার্ন যে কোম্পানির যত বেশি হবে সে কোম্পানির গ্রোথ তত ভালো। শেয়ার বাজারে এই রিটার্ন অন ইকুইটি কিভাবে বের করবেন? যে কোনো একটি কোম্পানির বছর শেষে কর পরিশোধের পর যত মুনাফা হয় সেটিকে ভাগ করে ফেলুন অ্যাভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি দিয়ে। এখন অ্যাভারেজ শেয়ার হোল্ডার্স ইকুইটি কিভাবে বের করবেন? কোম্পানির অর্থ বছরের শুরুতে যে ইকুইটি ছিল তার সঙ্গে বছরের শেষে যে ইকুইটি দাঁড়িয়েছে এই দুটি যোগ করে 2 দিয়ে ভাগ করুন, কারণ বছর শেষে শেয়ার হোল্ডার্স ইকুইটি ডিভিডেন্ড পেমেন্ট বা বাইব্যাকের কারণে পরিবর্তন হতে পারে। রিটার্ন অন ইকুইটির সুবিধা কি? একই সেক্টরে ব্যবসা করা কোম্পানিগুলোর রিটার্ন অন ইকুইটি তুলনা করা যায় কোন কোম্পানিতে ভালো রিটার্ন আসলে পাওয়া যায়। তবে কোম্পানিগুলো এই রিটার্ন অন ইকুইটি ম্যানিপুলেট বা কারসাজিও করতে পারে, সেই জন্য এটির পাশাপাশি ডেট ইকুইটি রেশিও এবং ইন্টারেস্ট কাভারেজ রেশিও দেখার প্রয়োজন পড়ে। এতে কোম্পানির ব্যবসায়ের পুরো তথ্য আপনি জানতে পারেন। তবে রিটার্ন অন ইকুইটি শুধু এই বছরের জন্যই নয়, একটি দীর্ঘ সময়ের জন্য দেখতে হয়। যদি দেখা যায় প্রতি বছর কোম্পানির রিটার্ন অন ইকুইটি বাড়ছে, তাহলে বুঝতে হবে কোম্পানি তার ইকুইটি দক্ষতার সঙ্গে ব্যবহার করছে। যদি বিপরীত চিত্র দেখা যায় তাহলে বুঝতে হবে ম্যানেজমেন্ট কোম্পানির ইকুইটিকে অদক্ষতার সঙ্গে লোকসানি খাতে বিনিয়োগ করছে। দর্শক, দেশীয় শেয়ার বাজার থেকে বেরিয়ে চলুন দেখে আসি আন্তর্জাতিক শেয়ার বাজারের অবস্থা। চাঙ্গা অবস্থায় রয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের বেশিরভাগ শেয়ার বাজার। এর মধ্যে যুক্তরাষ্ট্রের ডাউ জোন্সের সূচক গেল 5 দিনে 3.27% বেড়ে দাঁড়িয়েছে 44,565 পয়েন্ট। এছাড়া S&P ইন্ডেক্স 3.05% বেড়ে দাঁড়িয়েছে 6,119 পয়েন্ট। ইউরোপের শেয়ার বাজারের মধ্যে গেল 5 দিনে যুক্তরাজ্যের FTSE 100 ইন্ডেক্স 0.71% বেড়ে দাঁড়িয়েছে 8,565 পয়েন্ট। এছাড়া জার্মানির ডেক্স ইন্ডেক্স 2.43% বেড়ে দাঁড়িয়েছে 21,411.53 পয়েন্ট। যুক্তরাষ্ট্র এবং ইউরোপের পাশাপাশি ভালো অবস্থায় রয়েছে এশিয়ার শেয়ার বাজার।
গত 5 দিনে জাপানের শেয়ার বাজার নিক্কি 225 ইন্ডেক্স 3.85% বেড়ে দাঁড়িয়েছে 39,932 পয়েন্ট। চীনের শেয়ার বাজার সাংহাই সি কম্পোজিট 0.33% বেড়ে দাঁড়িয়েছে 3,253 পয়েন্ট। ভারতের বোম্বে স্টক এক্সচেঞ্জের সেন্সেক্স 0.17% কমে দাঁড়িয়েছে 76,501 পয়েন্ট। এছাড়া পাকিস্তানের করাচি 100 ইন্ডেক্স 1,625 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1,15,663 পয়েন্ট। দর্শক, নাগরিকের শেয়ার টক আজকে এ পর্যন্তই। আগামী সপ্তাহে হাজির হব নতুন কিছু নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।